বাকি পোর্শনটা দেখবো, যেটা হয়ে গেছে সেটুকু থাকবো, তারপর থেকে বাকি অংশটা আজকে আমরা এখানে করব। তো করতে গেলে আমরা আজকে বিভিন্ন পরমাণুর যে মডেল সেটা আনবো। তো পরমাণুর মডেল আঁকতে গেলে প্রথমে যেটা দরকার, যে পরমাণুর চিহ্ন একদিকে, মোট ইলেকট্রন সংখ্যা, আর একদিকে লিখবো ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে লিখবো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস মানে কে এল এম এন, এই কক্ষকে কতগুলো আছে সেটা দেখতে হবে। তো পরমাণুর চিহ্ন আমরা প্রথমে ছোট থেকে শুরু করি। ধরো লিথিয়াম, লিথিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইলেকট্রন বিন্যাসটা কে কক্ষে হচ্ছে 2টো, এল কক্ষে 1টা। তাহলে আমাদের যখন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখবো, আমাদের প্রোটন সংখ্যাটাও কিন্তু জানতে হবে। তো যেহেতু এখানে লিথিয়াম 3 আছে, আমরা লিথিয়ামের স্ট্রাকচারটা যদি এইভাবে লিখি, ধরো লিথিয়াম এখানে তলায় লিখলাম 3, তাহলে ওপরে লিখলাম হচ্ছে তোমার 5। তাহলে 5টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত হবে? 5 - 3 সমান হচ্ছে 2। আর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 3টে, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 3টে। তাহলে এবারে আমাদের 3টে ইলেকট্রন পাশে আঁকতে হবে। তো 3টে ইলেকট্রন পাশে আঁকতে গেলে, আচ্ছা এখানে একটু তোমার এটা 5 না, ক্ষেত্রে এটা 7, মানে ভর সংখ্যাটা 7। তাহলে নিউট্রন সংখ্যা, প্রোটন ইলেকট্রন সংখ্যাটা ঠিকই থাকবে, নিউট্রন সংখ্যাটা তোমার দাঁড়াবে হচ্ছে 7 - 3 মানে 4। এবার আমরা যখন পরমাণুর নিউক্লিয়াসটা আমরা আঁকবো, তো এলআই পরমাণুর গঠন যেটা আঁকবো, ফার্স্টে আমাদের নিউক্লিয়াসটা আঁকতে হবে। নিউক্লিয়াসের মধ্যে এবার 3টে ইলেকট্রন আমরা আঁকবো। প্রথম কক্ষ হচ্ছে এটা, তারপরের কক্ষ হচ্ছে, তাহলে এখানে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে এলআই পরমাণুর যে গঠনটা আমরা করলাম, সেক্ষেত্রে এলআই এর কে কক্ষে থাকছে 2টো, এল কক্ষে থাকছে 1টা, মোট 3টে ইলেকট্রন থাকছে। তাহলে নিউক্লিয়াসে 4টে নিউট্রন আছে আর 3টে প্রোটন আছে, আর তার বাইরে 3টে ইলেকট্রন। তাহলে কে কক্ষে থাকছে 2টো ইলেকট্রন আর এল কক্ষে 1টা, তাহলে মোট হচ্ছে 3টে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের বিন্যাসগুলো আঁকতে হবে। তাহলে আমরা আজকে এলআই এর যে বিন্যাস সেটা আঁকলাম। আরেকবার বলে দিচ্ছি, এলআই এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 1টা। এলআই এর নিউক্লিয়াইডটাকে 7-3 লিখবো, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 7 - 3 মানে 4। প্রোটন সংখ্যা দাঁড়াবে হচ্ছে 3টে, ইলেকট্রন সংখ্যাও 3টে। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে যেহেতু 4টে নিউট্রন আছে, 4টে নিউট্রন, 4 লিখে এখানে 0 দিচ্ছি। 0-র মতো মাঝে কিন্তু কিছু থাকবে না, যেহেতু নিউট্রন হচ্ছে চার্জবিহীন কণা। আর 3টে প্রোটন, সেটা মাঝখানে থাকবে। প্রোটন মানে এখানে প্লাস সাইন আছে, একটা গোল করে মাঝে প্লাস আমাকে দিতে হবে। আর 3টে ইলেকট্রন, এদিকে 2টো আর বাইরের 1টা, এভাবে আমরা 3টে ইলেকট্রন দেখিয়ে দিয়েছি। তার মানে একটা এলআই পরমাণুর যে গঠন সেটা দেখালাম। এসে এলআই এর পরে আমাদের যেটা দেখাতে হবে, ধরো এটা ধরো এলআই এর পরে আসবে একটা অন্য পরমাণু। স্টপ তো করে আমি পরে আবার চালু করেছি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে সোডিয়াম পরমাণুর গঠন। সোডিয়াম পরমাণু হচ্ছে পরমাণুর যে চিহ্ন, সেখানে লিখবো Na। সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা আর এন কক্ষে 1টা। তাহলে আমার টোটাল আমাদের 11-এর বিন্যাসটা হয়ে গেল। আচ্ছা, সোডিয়ামের নিউক্লাইডটাকে আমরা এইভাবে লিখি, ওপরে 23, তলায় 11। তাহলে নিউট্রন সংখ্যা হবে 23 - 11 মানে 12টা। আচ্ছা, প্রোটন হচ্ছে 11টা আর ইলেকট্রনও হচ্ছে 11টা। তাহলে আমরা যে নিউক্লিয়াসটা আমরা যদি সোডিয়ামে রাখি, তো এরকমভাবে এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। তাহলে 11টা প্রোটন, তাহলে 11 লিখে এরকম গোল করে মাঝে এরকম প্লাস চিহ্ন দেবো প্রোটন বোঝানোর জন্য। নিউট্রন 12টা আছে, 12 লিখে শুধু গোল করব। আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। এই একটা কক্ষ, এই একটা কক্ষ, এই একটা কক্ষ, মানে 3টে কক্ষ থাকবে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে। তাহলে প্রথম কক্ষে কটা আছে? কেতে 2টো, তাহলে 2টো ইলেকট্রন এভাবে লিখলাম। আচ্ছা, এল কক্ষে, এটা হচ্ছে কে কক্ষ,
তারপরটা হচ্ছে এল কক্ষ। এল কক্ষে কটা থাকবে 8টা, তাহলে 8টা আঁকতে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8টা। একটু কাউন্ট করে নেবে, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে। আর লাস্ট কক্ষে একটা আছে, সেটা হচ্ছে এম কক্ষ, সেখানে একটা ইলেকট্রন আছে। তো এইভাবে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমাদের কিন্তু শো করতে হবে। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে একটা, মানে সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। সোডিয়াম পরমাণুর ডায়াগ্রামটা আমাদের হয়ে গেছে। ভালো করে দেখুন, একবার দেখিয়ে দাও ঘুরিয়ে পুরোটা। এইভাবে আমাদের সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আঁকতে হবে। এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আঁকতে সক্ষম হব, যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আর মনে রাখতে হবে যে ওপরে যে 23 আছে, 23টা হচ্ছে তার ভর সংখ্যা, আর এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলেই আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। প্রোটন ইলেকট্রনটা তো বাকিটা দেওয়াই আছে। আচ্ছা, এরপরে আমরা যাব কক্ষান্তরে ইলেকট্রন গমনের ফলে শক্তি শোষণ বা বিকিরণ। তাহলে আমরা একটু পয়েন্টটা লিখি। লাল পেনটা কে নিয়ে গেছে? কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের শক্তি, তাই এখন লিখবো আমরা কক্ষ থেকে কক্ষান্তরে গমনের ফলে ইলেকট্রনের শক্তির শোষণ বা নির্গমন, যে কোনো একটা। তাহলে আমরা যদি পরমাণুর মডেলটা দেখি, এইটার তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তো আমরা এখানে দুটো কক্ষপথ দেখালাম, কি তিনটেই দেখালাম, তিনটে কক্ষপথ আমরা ড্র করলাম। তো প্রথম কক্ষপথে দেখা গেল দুটো ইলেকট্রন আছে, তারপরের কক্ষপথে দেখা গেল 3, 4, 5, 6, 7, 8টা ইলেকট্রন আছে। 3, 4, 5, 6, 7টা, একটা, দুটো, 3, 4, 5, 6, 7টা, আরেকটা হবে 8টা। আর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষে থাকছে দুটো। তাহলে কক্ষ থেকে কক্ষান্তরে আমি যদি মনে করি যে ইলেকট্রনটা 1 নম্বর কক্ষে আছে, অর্থাৎ কে এভাবে লিখলাম, কে কক্ষপথের যে ইলেকট্রনটা সে যদি শক্তি শোষণ করে, সেটা যদি শক্তি, কে কক্ষের ইলেকট্রনটা যদি শক্তি শোষণ করে, তাহলে সেই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর কেটা, আর এমটা উচ্চ শক্তি স্তর। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আর উচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, আমি যদি ধরে নিই এই ইলেকট্রনটা, কিংবা এখানে ধরো আরেকটা ইলেকট্রন আছে, সেই উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। কি হবে তাহলে? এ তখন কি করবে? শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। তাহলে উচ্চ শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি আসে তাহলে শক্তি বিকিরণ করবে, বা বিকিরণটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি। তাহলে যে পরিমাণ, এখন তোমাদের আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে আয়নীভবন বিভব। আয়নীভবন বিভবটা কি, বা আয়নীভবন শক্তি, সেটা কি জিনিস? এই যে সবচেয়ে বাইরের কক্ষে এই ইলেকট্রনটা আছে, এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে এখান থেকে একদম বাইরে পার করে দিতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, অর্থাৎ হচ্ছে যে কোনো পরমাণুর প্রথম বিচ্ছিন্ন বা গ্যাসীয় অবস্থায়, কোনো পরমাণুর প্রথম বিচ্ছিন্ন, এই কথাটা বলতে হবে, প্রথম বিচ্ছিন্ন বা গ্যাসীয় অবস্থায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে দূর করতে
নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে দূর করতে যে পরিমাণ দূর করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, যে ন্যূনতম কথাটা ইম্পর্টেন্ট, শক্তির প্রয়োজন, সেটাকে আমরা বলবো আয়নীভবন বিভব। আয়নীভবন বিভবটা কি না, কোনো পরমাণুর প্রথম বিচ্ছিন্ন বা গ্যাসীয় অবস্থায় সর্বস্থিত কক্ষীয় ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে দূর করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি পরমাণুর আয়নীভবন বিভব। তাহলে আয়নীভবন বিভবটা আমাদের বলা হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি পরমাণুর গঠনের পুরোটাই কমপ্লিট হয়ে গেল, বাকি অংশটা পরে হবে।